স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। দুপুর 12টায় আখেরি মোনাজাতে শেষ হবে মাওলানা জুবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ভাগ। তুরাগ টঙ্গীর তীরে এবার দুই ভাগে ইজতেমার আয়োজন করে জুবায়ের পন্থীরা। প্রথম ভাগ শেষ হয় 2রা ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাগ শুরু হয় 3রা ফেব্রুয়ারি, আর আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীদের ইজতেমা আয়োজনের কথা রয়েছে। এ পর্যন্ত ইজতেমা ময়দানে মৃত্যু হয়েছে 9 জন মুসল্লির। দিন এবং ইসলাম এবং ভ্রাতৃত্ববোধ, একজন আরেকজনের সাথে মুসলমানের সাথে কিভাবে সম্পর্ক রাখা আমরা এবং আল্লাহ রসুলের হুকুম এবং আহকামের উপর চলে দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াব হইতে পারি, এইটাই এলো দেখার আশা। এই দেশে যারা আমরা মুসলমান বসবাস করি, সব ভেদাভেদ বলে আমরা সকলেই দাওয়াতি কাজের সাথে, আমলি কাজের সাথে সম্পৃক্ত হয়ে আমরা পরকালকে কামনা করি। বিশ্ব ইজতেমার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আর ঘণ্টাখানেক পরেই তো আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাতে অংশ নিতে এই মুহূর্তে মুসল্লিদের জমায়েত কেমন দেখছেন, সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও জানাবেন। সাথী, জমায়েতের বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে টঙ্গী তুরাগ তীরে কিন্তু ঢল নেমেছে মুসল্লিদের। সেই বিষয়টা কিন্তু একেবারেই বলা যেতে পারে যে মুসল্লিদের যে ঢল নেমেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কি এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইখানে যারা এসেছেন, বর্তমানে এখন যে হেদায়েতে বয়ান হচ্ছে সেই বয়ান ভারতের মাওলানা আব্দুর রহমান, এর পরবর্তীতে নসিহতের বয়ান হবে। হেদায়েতের বয়ান যেটা করা হয় সেটা হচ্ছে যে মূলত আপনার এখান থেকেই অনেকেই সময় বের হবেন ইসলামের দাওয়াত যে ঘরে না ফিরে সেই 3 চিল্লা বিদেশ সফর যাবে, কেউ 3 দিনের সফর করবেন, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু পর্যালোচনা চলছে। এর পরবর্তীতে নসিহতের বয়ান হবে। তারপরে কিন্তু 12টার দিকে যে আখিরি মোনাজাত, জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্বে যে আজকে শেষ আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাতে অংশ নিতে ঢাকা সহ ঢাকার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছেন এই তুরাগ তীরে। তো তাদের একটি চাওয়া, তাদের একটি প্রত্যাশা যে আল্লাহর সন্তুষ্টির লাভ এবং কি পরকালের মুক্তি মিলবে, সেই প্রত্যাশায় কিন্তু তারা এখানে এসেছে। এখানে অনেকেই আছেন। আমি একটু বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বলবেন যে এখানে যারা এসেছেন বা আপনি যে এসেছেন, কি ধরনের হেদায়েত চাচ্ছেন আপনি, মানে প্রত্যেকে কি হেদায়েত পাবে কি? জি আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইনশাল্লাহ আমরা এখান থেকে যাব যে দুনিয়াতে আমরা অনেক পাপ কাজ করেছি, আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের দোয়া কবুল করে, এবং যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে যে রুহের মাগফিরাত কামনা করার জন্য আমরা তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আখিরি মোনাজাত উপলক্ষে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আছে, এমনকি যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এমনকি আরেকটি তথ্য দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আগামী 14 তারিখ থেকে আবারও দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে যেটা সাদ অনুসারীদের, সেটা কিন্তু বলা যায় যে 16 তারিখে আখিরি মোনাজাতে হয়ে কিন্তু শেষ হয়ে যাবে এই বিশ্ব ইজতেমা। তো এই ছিল এখান থেকে সবশেষ। সাথে ধন্যবাদ আরিফ। নওগাঁর সান্তাহারে পূর্ব ঘোষণা ছাড়াই 2টি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। সকালে অনেকে যানবাহন নিয়ে পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যান। তারা বলছেন ঘোষণা ছাড়াই এমন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন। রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি জানান, ঘোষণা ছাড়া হঠাৎ করেই নওগাঁয় 2টি পেট্রোল পাম্প উচ্ছেদ করায় মালিক সমিতির মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে ডিলার, ডিস্ট্রিবিউটর ও পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের সাথে একাত্মতা ঘোষণা করে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ বন্দরের ডিপো। সকাল 8টা থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে। পেট্রোল পাম্প মালিক সমিতি সকাল 8টা থেকে পাম্পগুলো বন্ধ রেখেছে অনির্দিষ্টকালের জন্য। আমি এখানে প্রতিনিয়ত তেল নিই, কিন্তু আজ হঠাৎ বন্ধ দেখছি, কিছু বুঝলাম না। এটা গাড়িতে তেল নাই, বের হয়েছি কাজের মধ্যে, এখন এসে দেখছি তেল পাম্প বন্ধ। কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জন্য সমস্যা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, এর আগে আপনি জানিয়েছিলেন যে ঘোষণা ছাড়া এমন ধর্মঘটে ভোগান্তির খবর, তো এই মুহূর্তে কেমন চিত্র দেখতে পাচ্ছেন, আর পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে শ্রমিক সংগঠন থেকে কি কি দাবি রাখা হয়েছে সেগুলো যদি জানাতেন।
সাথী দাবি তাদের একটাই, সেটা হচ্ছে পূর্বের নিয়ম অনুযায়ী কিন্তু এই পেট্রোল পাম্পগুলোকে চলতে দেওয়া হতে হবে, এটি তাদের দাবি। তারা চান যে কোনো রকম বাড়তি ট্যাক্স আরোপ যেন না করে সড়ক বিভাগ, সেটি তাদের দাবি। এবং পূর্বে যেভাবে পেট্রোল পাম্পগুলো চলতেছিল একই নিয়মে যেন পেট্রোল পাম্প চলে। আর ভোগান্তির কথা যদি আমি আপনাকে বলি, তাহলে পেট্রোল পাম্প যারা মালিক সমিতি রয়েছে তারা যেটি বলছে, পূর্ব ঘোষণা ছাড়াই নওগাঁয় 2টি পেট্রোল পাম্প উচ্ছেদ করা হয়েছে, তাই তারাও পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে রাত 10টার পরেই কিন্তু তারা এই ধর্মঘট ডেকেছেন। অর্থাৎ একদিকে সড়ক বিভাগ, অন্যদিকে যারা পেট্রোল পাম্প মালিক সমিতি রয়েছে তারা, এই দুজনের রশি টানাটানের মাঝখানে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেটি বলছেন যে আজকে সকালবেলা তাদের সন্তানদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের সংকটে পড়েছেন তারা। তাদের আসলে যে নিজস্ব পরিবহনগুলো রয়েছে সেখানে জ্বালানি সংকটের কারণে তারা স্কুল কলেজে নিয়ে যেতে পারছেন না। সকাল থেকেই আমরা দেখছি পেট্রোল পাম্পগুলোতে কিন্তু যারা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন, তারা এসে ফিরে যাচ্ছেন। একজনের সাথে কথা বলতে চাই, জানতে চাই আপনার কাছে পেট্রোল পাচ্ছেন কিনা এবং ধর্মঘটের বিষয়টি জানতে। মাত্র বাসা থেকে বের হলাম যে বাচ্চাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো আমার তেল শর্ট, আমি এই কারণে পাম্পের আসলাম যে তেল নেওয়ার জন্য, তেল নিয়ে আমি বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো কোনো ঘোষণা ছাড়াই আসি দেখি যে তেল পাম্প বন্ধ, ধর্মঘট। তা এখন আমি বাচ্চার কাছে যাব কিভাবে সম্ভব? আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না, তা জনগণকে হয়রানি করাচ্ছে। সাথে আমরা শুনছিলাম আসলে একই কথা কিন্তু প্রত্যেক ক্রেতাই বলছেন। তারা যেটি বলছেন যে আসলে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণন সব কিছুতেই একটি স্থবিরতা নেমে এসেছে, যেটি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাহত হচ্ছে। আমরা আসলে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই ধর্মঘট তাদের অনির্দিষ্টকালের, কেননা হাইকোর্টে 2023 সালে তারা একটি মামলা করেছিলেন, সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। সেই নিষ্পত্তি হওয়ার আগেই সড়ক বিভাগ কোনো রকম নোটিশ দেওয়া ছাড়াই নওগাঁয় 2টি পেট্রোল পাম্প উচ্ছেদ করেছে, যেটি তাদের মধ্যে চরম আতঙ্ক এবং উদ্বেগের তৈরি করেছে। তারা ক্ষুব্ধ, যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে। তো আসলে এই ধর্মঘট যদি আরও কিছুদিন চলে তাহলে কিন্তু উত্তরাঞ্চল একেবারে বিপাকে পড়বে এখানকার মানুষ, কেননা রংপুর বিভাগে 662টি পাম্প রয়েছে এবং প্রতিদিন প্রায় 18 লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা রয়েছে। তো এই সমস্ত চাহিদার যদি আসলে মেটানো না হয় তাহলে একটি স্থবিরতা নেমে আসতে পারে। সাথী, ধন্যবাদ মাজেদ। বদলে যাওয়া প্রেক্ষাপটের রাজনীতির মাঠ আর নতুন মেরুকরণে নিজেদের যুক্ত করতে সরব রাজনৈতিক দলগুলো দলকে ঢেলে সাজানোর পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম গড়ায় জোর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তরে সাংগঠনিক তৎপরতায় নিজেদের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো। পিছিয়ে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তৎপর কমিটি গঠনে। উদ্দেশ্য সবার একটাই, আসছে নির্বাচনে মাঠ দখল। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে চাঙ্গা হতে শুরু করে রাজনীতির মাঠ, বাড়তে থাকে বিভিন্ন দলের তৎপরতা। রাজনীতির পালে নতুন সুবাতাসে যোগ হতে থাকে নতুন নতুন শক্তি। প্রতীক্ষিত পট পরিবর্তনের পর থেকেই ঢাকা মহানগরের রাজনীতি নতুন মোড় নেয়। প্রায় 1.5 দশকে দমন নিপীড়ন ও পাহাড়সম মামলাস্তূপে জর্জরিত ছিল বিএনপি। কঠিন সময় পেরিয়ে এবার সাংগঠনিক ভিতকে আরো মজবুত করতে আজঘাত বেঁধে মাঠে নামে খালেদা জিয়ার দল। তৃণমূলের কাছে নিজেদের আরো গ্রহণযোগ্য করতে বেছে নিয়েছে রাষ্ট্র মেরামতে 31 দফা। যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলছেন, গত 1.5 দশক রাজনীতির মাঠ ছিল বিএনপির জন্য বন্ধুর। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে নানা চড়াই উতরায়ে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে গেছে বিএনপি। এখন নতুন প্রেক্ষাপটে নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। বিএনপি কিন্তু সবসময় জনগণের দল এবং বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং সেই জনগণকে নিয়েই কিন্তু আমাদের পথ চলা। বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই আমরা, যেখানে কোনো ষড়যন্ত্রকারী থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হবে না। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। নানান কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে দলটি। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে বলেও জানান কেউ কেউ। জনগণ যাকে নেতা বানাবে, যাকে ভোট দেবে, সেই হবে আমাদের দেশের নেতা। কিন্তু এখানে যেন কোনো দলবাজি, স্ট্যান্ডবাজি, কোনো ধরনের গোপন ষড়যন্ত্র, কোনো ধরনের কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য, দাসত্ব যেন কারো না থাকে, এই ব্যাপারে আমরা বি কেয়ারফুল করে দিচ্ছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে নির্বাচন নয়, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষার্থে সাংগঠনিকভাবে এগোচ্ছে সংগঠনটি। সাজানো হচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণকে। মানুষের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, প্রোক্লেমেশন, এরপরে বিচার সংস্কার, এই আকাঙ্ক্ষাগুলোর জন্যই আমাদের জনসংযোগ চলছে। নির্বাচনমুখী কোনো কাজকর্ম সেটা আমাদের সাথে রিলেটেড না বা রিলেভেন্সও না, সেটা পলিটিক্যাল দল যদি হয় সেই দলের যারা থাকবে তারা সেই কাজ করে। রাজনীতির এমন হালচালে সাংগঠনিক তৎপরতায় দেখা গেছে ইসলামী দলগুলোকেও। ধীরে চলো নীতির অবস্থানে রয়েছে বাম দলগুলো। তবে 5ই আগস্টের পর মাঠ ছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ধরুন আপনাকে আমি পছন্দ করি না, মনে মনে কোনো কারণে ক্ষুব্ধ। এবার যখন সুযোগ পেয়েছি, জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি হিসেবে নাম ঢুকিয়ে দিলাম, ব্যাস এবার আপনি দৌড়ান। গল্পটা ঠিক আমার বা আপনার নয়, এমন গল্প এখন দেশের অনেকের সঙ্গে মিলে যাচ্ছে। শুধু কি পূর্বশত্রুতা নয়, কিন্তু ফায়দা লোটা আর টাকা কামানোর ধান্দা তো আছেই। খুলনার সেই রকম গল্প শুনব গায়েবে মামলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। আসামি শহরে 5 তারিখের পরে অনেকে হয়েছে। চিকিৎসক শেখ বাহারুল আলম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখার নেতৃত্ব দিচ্ছেন। জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে মোহাম্মদ ইয়াসিন শেখ হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। তার দাবি, ঘটনার সময় তিনি খুলনায় ছিলেন। দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক নেই। তো পুলিশের গুলিতে নিহত হওয়ার দায় ভাই ওই রাজধানী থেকে খুলনায় এসে আমাদের উপরে পড়বে। রাষ্ট্র এ ব্যাপারে নিশ্চুপ থাকে দেখে এ ধরনের ঘটনা ঘটছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যার পরিকল্পনা, দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে খুলনায় অন্তত 30টি মামলা হয়েছে। বাহারুল আলমের মতো এসব মামলার আসামি জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ। অথচ তাদের অনেককে চেনেন না বাদী। আমার নামে বাদী করে 350-400 নামে মামলা করছে, আমি বাদী, অথচ আমি কিছু জানি না। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, রাজনীতির পট পরিবর্তন হলেও গায়েবী মামলার অপসংস্কৃতি এখনো আছে। ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা নিতে মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছেন অনেকে। গায়েবী মামলার যে অপসংস্কৃতি, এটার আসলে কোনো পরিবর্তন হয় নাই। পূর্ববর্তী সরকারের সময় আমরা যারা দেখেছি 5ই আগস্টের পরেও আসলে একই অবস্থার পুনরাবৃত্তি হয়েছে। যে পক্ষ শক্তিশালী সেই পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলা করছে, যেটা কিন্তু সুশাসনের বিরুদ্ধে অত্যন্ত একটি থ্রেট আমরা মনে করি। পুলিশ বলছে, তদন্তের পর অপরাধের সাথে সম্পৃক্ততা পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত কার্যক্রমে যাদের সম্পৃক্ততা হবে তারাও যেন পার না পায়, তারাও যেন শাস্তির আয়তায় আসে, তাদের সে বিষয়েও আমাদের পক্ষ থেকে মনিটরিং চলছে। হয়রানি বন্ধ করতে তদন্ত করে অভিযোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমরা মনে করি যে সঠিক তদন্ত করে মামলাগুলো নেওয়া উচিত এবং যারা অপরাধের সাথে জড়িত না বা অন্যায় কাজের সাথে জড়িত নয় তাদের মামলার আওতায় রাখা উচিত না। মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে পুলিশকে আরও সচেতন হওয়ার আহ্বান সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া $10,10,00,000 মধ্যে $6,64,00,000 এখনও ফেরত আনা যায়নি। 9 বছর পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সিআইডি। আলোর মুখ দেখেনি ফরাসউদ্দিন তদন্ত কমিটির প্রতিবেদনও। এমনকি খোয়া যাওয়া ডলার উদ্ধারে অন্তর্বর্তী সরকারের 6 মাসেও নেই তেমন অগ্রগতি। এই ঘটনার এমন ধীরগতির তদন্তে হতাশ বিশ্লেষকরা। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10,10,00,000 হাতিয়ে নেয় হ্যাকাররা। নানা প্রক্রিয়ায় $3,46,00,000 ফেরত আনা গেলেও উন্মোচন হয়নি এর রহস্য। ফেরত আনা যায়নি বাকি $6,64,00,000। যদিও তদন্ত সংস্থা সিআইডির দাবি অনেক অগ্রগতি হয়েছে। হ্যাকারদের শনাক্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি। রিজার্ভ চুরিতে জড়িত 14 জনের বিরুদ্ধে দেয়া হয়েছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, যাদের মধ্যে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি আনিস এ খান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসবাউল হক সহ 10 জনের নাম রয়েছে। সিআইডির নিষেধাজ্ঞায় থাকা কয়েকজন এখনও বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন।
বিশ্লেষকরা বলছেন, বিগত সরকারের সময় থেকেই এই ঘটনায় অবহেলা করা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনাটা তো যত আনফোল্ড হচ্ছে, যত জানা যাচ্ছে, ততই মনে হচ্ছে যে এখানে আসলে একটা ঘাপলা ছিল। মানুষে অনুমান করছে নানান কিছু, এইগুলাকে জল্পনা কল্পনাগুলিকে আসলে দূর করার জন্য এই তদন্ত কমিশনের রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ পাচ্ছে না। বারবার সময় নেওয়া হচ্ছে, 80 বারের মতো সময় চাওয়া হয়েছে, আরও কত। শুরু থেকে কোনো বাস্তব পদক্ষেপ যেহেতু গৃহীত হয় নাই, যে ডাকাতি হওয়া অর্থ ফেরত পাওয়ার যে সম্ভাবনা যতটাই ছিল ততটা কিন্তু ক্রমাগতভাবে ক্ষীণ হয়েছে। অন্য দিক থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকে আবার এখন যদি শপথে বহাল থাকে, কর্তৃত্ববাদী সরকারের মেয়াদ থেকে যেটা শুরু হয়েছে সেটার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বিশ্লেষকরা হতাশ হলেও চুরি যাওয়া রিজার্ভ ফেরত পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। টাকা ফেরত আসার একটা জোরদার কার্যক্রম এখন গ্রহণ করা হয়েছে এবং ফেরত আসবে, এইটা আমরা বিএফআই থেকে জেনেছি যে সময় লাগলেও ফেরত আসার মতো যতগুলো কার্যক্রম তারা তাদের পক্ষ থেকে গ্রহণ করেছে। বাস্তবতা হলো, এই ঘটনায় ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সহ কোনো প্রতিবেদনই এখনো আলোর মুখ দেখেনি। এদিকে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে প্রথমবারের মতো রিজার্ভ চুরির ঘটনা তদন্তের আগ্রহ দেখায় দুদক। সিআইডিকে দেয়া এক চিঠিতে সংস্থাটি তদন্তের নথিপত্রও চেয়েছে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদনে কেরু অ্যান্ড কোম্পানি। এ পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে 1 লিটারের বোতল বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্লাস্টিকের বোতলের পাশাপাশি কাচের বোতলেও পাওয়া যাচ্ছে দেশের সরকারিভাবে উৎপন্ন লিকার। মিলছে ভালো সাড়াও। স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদনে যাওয়ায় সময়ের সাথে সাথে বাড়বে রাজস্ব আয়। উৎপাদন হবে দ্বিগুণ। এ লক্ষ্যে 87 বছরের পুরনো চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে গেল ডিসেম্বরে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে বসিয়েছে স্বয়ংক্রিয় মেশিন। এতে নিমিষে উৎপাদন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার লিটার মদ। হাতের স্পর্শ ছাড়াই পর্যাপ্ত পরিমাণ মদ তৈরিতে সক্ষম এই যন্ত্র। নেই সিস্টেম লসও। বিগত দিন অনেক লাভে ছিল ডিস্টিলারি, এবার অটোমেশন হওয়াতে লাভের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যেতে পারে। এই অটোমেশন পদ্ধতিতে বাজারের চাহিদা খুব দ্রুতই পূরণ করা যাচ্ছে এবং এই অধিক উৎপাদনের কারণে আমরা এই প্রতিষ্ঠান অনেক মুনাফা অর্জন করছে। এই মেশিনেই প্রাথমিকভাবে 1 লিটারের কাচের বোতল বাজারজাত শুরু হয়েছে। প্রিমিয়াম ব্র্যান্ডের এই মদে বেশ সাড়া পড়েছে। আমরা এই অটোমেশনের মাধ্যমে বাংলাদেশের বাজারে নতুন করে 1000 ml গ্লাস বোতলের একটা প্রিমিয়াম সাইজ দিতে যাচ্ছি। পাশাপাশি অটোমেশনের মাধ্যমে যেটা চাবে সেটাই যখন তখন তৈরি করা সম্ভব হবে। ফরেন লিকারের এই অটোমেশনটি আমাদের 23-24 অর্থ বছরে বাজেটে অন্তর্ভুক্ত ছিল। আমরা প্রায় 6 মাস এটা কাজ করে এটা সম্পূর্ণ করেছি। এই অটোমেশনটা ইনশাল্লাহ ভালো মতো চলবে। কেরুর মদের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে রাজস্ব আয়ও। গত অর্থ বছরে শুধু ডিস্টিলারি বিভাগ থেকেই আয় হয়েছে 150 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের সবচেয়ে বড় পাইকারি ডিমের আড়ত সিংড়া চলনবিল এলাকা, যা শুধু হাঁসের ডিম বিক্রির জন্য সমাদৃত। ছোট বড় 400রও বেশি খামার আছে আড়তের আশেপাশে, যেখানে নির্বিঘ্নে কেনাবেচা করতে পেরে খুশি পাইকারি ক্রেতা ও খামারিরা। তবে হাঁসের খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় বিপাকে খামারিরা, আর খুচরা বাজারে বেশি দামে ডিম কেনায় ক্ষুব্ধ ক্রেতারা। দেশের সবচেয়ে বড় বিল নাটোরের চলন বিল। হাঁস পালনের উত্তম জায়গা এই বিল। শুধুমাত্র নাটোরের সিংড়াতেই আছে ছোট বড় 450টি হাঁসের খামার। আর এই খামারগুলো থেকে সংগ্রহ করা ডিম যায় নাটোরের সবচেয়ে বড় পাইকারি ডিমের আড়ত সিংড়ায়। প্রতি বৃহস্পতি ও সোমবারে খামারিরা ডিম আনেন এই আড়তে। প্রতি পিস ডিমের দাম পড়ে 15 থেকে 16 টাকা। দেশের বিভিন্ন জেলা থেকে এসে নির্বিঘ্নে ডিম কেনাবেচা করতে পেরে খুশি ক্রেতা বিক্রেতা। তবে হাঁসের খাবার এবং ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে খামারিরা। আমাদের খাবার কিনে হাঁসে করে আমাদের পোষায় না। ডিমের দাম কমাতে চায় তাহলে খাদ্যর দাম কমানো লাগবে। আমরা আগে এক বস্তা ফিট কিনেছি 1800 টাকা 2000 টাকা, এখন সেই পার বস্তা ফিটের দাম হচ্ছে 3200 থেকে 3500 টাকা। সব জিনিসের দামটাই বেশি, কিন্তু আমরা ওইভাবে ডিমের দামটা ওইরকমভাবে পাচ্ছি না। আড়তে প্রতি পিস ডিম 16 টাকায় কিনলেও নাটোর শহরেই সেই ডিম বিক্রি হচ্ছে 20 টাকায়। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। গরমের তুলনায় বর্তমানে ডিমের দাম বাড়তি এবং অনেকটাই বাড়ছে। যেমন হাঁসের ডিমের এটাই আগে 60 টাকা হালি ছিল, এখন 80 টাকা হালি।
কিনা আছে 1780 টাকা, 1830 টাকা পরে, আর 80 টাকা ডিম বেচে, আর পাইকারি বেচি 1900 টাকা সহ। সংশ্লিষ্টরা অজুহাত দিচ্ছেন নানা বিষয়ে, সহনীয় পর্যায়ে রাখতে নেওয়া হয়েছে উদ্যোগ। খাবারের উপাদানগুলো বেশিরভাগই হচ্ছে আমদানি নির্ভর, যার কারণে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এই খাবারগুলোর দামও বৃদ্ধি পেয়েছে। তারপরেও প্রাকৃতিক খাবারের দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ডিম এবং মাংসের দাম একটু বৃদ্ধি পেয়েছে, এর জন্য আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। খামারিদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি বাজার মনিটরিংয়ের মাধ্যমে ডিমের দাম নিয়ন্ত্রণে আনবে সরকার, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। গাজা উপত্যকা অধিগ্রহণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনে এই আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। এর আগে প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। গাজাকে কেন নিজেদের কবজায় নিতে চাইছেন ট্রাম্প তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। তিনি মনে করেন না যে গাজায় ফিলিস্তিনিদের জন্য স্থায়ী কোনো ভবিষ্যৎ আছে। ট্রাম্প গাজাবাসীকে মধ্যপ্রাচ্যের এক বা একাধিক দেশ বা নতুন স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের স্থায়ীভাবে গাজা ছেড়ে যেতে হবে এবং যুক্তরাষ্ট্র অধিগ্রহণ করবে। গাজার নিরাপত্তার জন্য মার্কিন সেনা পাঠাতেও ইচ্ছুক ট্রাম্প। তবে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি চুক্তি ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। যুক্তরাষ্ট্রে 1953 সাল থেকে এই আয়োজন হয়ে আসলেও এবার একটু বেশি আলোচনা হচ্ছে। বিশেষত বাংলাদেশের 3 নেতাকে সেখানে আমন্ত্রণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মার অংশ নেওয়া আগ্রহের মাত্রা একটু বাড়িয়েছে। অনুষ্ঠানটা সম্পর্কে আমরা কি জানি খুব একটা? একটু জেনে নেওয়া যাক এবার। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে হিলটন ইন্টারন্যাশনাল বলরুমে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে এই আয়োজনে যোগ দেন বিশ্বের নানা প্রান্তের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতারা। আলোচনা হয় নিজেদের বিশ্বাস, মূল্যবোধ এবং জনসেবা সহ বৈশ্বিক বিষয়ে। ধারাবাহিক বৈঠকের পাশাপাশি থাকে মধ্যাহ্ন ও নৈশভোজও। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অতিথি। এবার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের 3 নেতাকে। এরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। 1953 সাল থেকে চলে আসছে এই আয়োজন। তবে প্রথম মেয়াদে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটি রীতিমতো পরিণত হয়েছিল রাজনৈতিক বার্তা প্রদানের মঞ্চ হিসেবে। তবে মার্কিন সরকার এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে সরাসরি জড়িত নয়, আবার এর আয়োজকও নয়, বরং চলে বেসরকারি অর্থায়নে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।